এবার ভিন্ন একটি সীমান্ত পথে রওনা হলো টিম 360 ডিগ্রি। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের মাটিলা বাজারে আমরা পৌঁছে যাই। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে সীমান্তের অবস্থা আমরা বোঝার চেষ্টা করি। এটা কি সর্বশেষ বাজার সীমান্তে? হ্যাঁ, এটা এইদিকে গেলি এখান থেকে সীমান্ত কত দূর? 200-250 গজ হবে এখান থেকে। আবার ক্যাম্পের ওই পাশে গেলি ও 1 সীমান্ত করে ওখানে গেলে সব দেখা যাবে। এই দোকানের পাশে সব ক্যাম্প। ওই আলো জ্বলছে ওইগুলো ক্যাম্প। ক্যাম্প ওই আলো যেগুলো বর্ডার আলো জ্বলছে সেগুলো বর্ডার। ওগুলো ইন্ডিয়ার আলো। ওইগুলো ইন্ডিয়ার আলো। আর আমাদের এই সোজাসুজি আমাদের টাকাটা নেই। রনঘাটা তুলে এই দুটো গ্রাম টাকাটা নেই। ওই নদী তো সীমান্তটা নদী, ওই নদীর ধারে গ্রাম আছে, ওরা বহু চেষ্টা করছে ওদের দেওয়ার জন্য, তাই নেই। বর্ডার আমরা সেই পাকিস্তান আমাদের দেখছি বর্ডার হয়েই যায়, পুরা কারবার হয়েই যায়। নারী পাড়া তো হয়, নারী পাড়া ধুর পাতা, ধুর পাতা। ধুর মানে নারী এই দেশে চাষ হয়, দেশে এই দেশে আসে। পাসপোর্ট ছাড়াই যায়? হ্যাঁ, পাসপোর্ট ছাড়াই। শত শুধু কি নারী যায়, সব যায়, নারী পুরুষ সব। যারা কাজের লোক না, এখানে কাজের লোক একটা গ্যাং আছে, ওই গ্যাংয়ে বিয়ে করে, ডিল করে। এখানকার লোক গ্রাম, হ্যাঁ, এই গ্রামের লোক আছে, পাশে গ্রাম সব ওই লাইন আছে সবাই। ওরা ছাড়া লাইন দেয় তাহলে যেতে পারবে, লাইন ওই যারা সাধারণ লোক এরা হচ্ছে জিম, যদি পাকামো করলে ফেন্সি পুলিশ সালাম এরাম জিম। মানে কেউ যদি কোনো তথ্য দেয় তার ফেন্সি, যারা করাছে বা যারা করছে তাদের কোনো সমস্যা নেই। এই একটু বাচ্চা থেকে এত সবাই ভয় থেকে বলছে। আবার ওই 80% লোক জড়িত, সবাই জানে। তাদের দেয়া তথ্য অনুযায়ী এবার আমরা এই মাঠে অপেক্ষা করতে থাকি। আমরা এই মুহূর্তে মহেশপুর সীমান্তের একটি অংশে দাঁড়িয়ে আছি। সীমান্ত খুব কাছাকাছি এখান থেকে। আমাদের কাছে তথ্য এসেছে সীমান্তের খুব কাছাকাছি একটি বাড়িতে বেশ কয়েকজন নারী অবস্থান করছেন, যাদেরকে আসলে ধুর হিসেবে বলা হচ্ছে, যারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আসলে একটু কথা বলতে চাই তাদের সাথে, তাদের অভিজ্ঞতা জানতে চাই, কিভাবে তারা এখানে আসলেন এবং কেন তারা ইন্ডিয়া যাচ্ছেন এইভাবে। এরই মধ্যে আমাদের সাথে আরও একজন দেখা করতে আসেন। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সোর্স এবার নিয়ে যেতে চান সেই বাড়িতে, যেখানে ভারতে যাবার জন্যে অপেক্ষায় আছেন বেশ কজন তরুণী। সীমান্ত থেকে বাড়িটির দূরত্ব আনুমানিক 500 গজ। সীমান্তরক্ষী বিজিবির ক্যাম্পও আধা কিলোমিটারের মধ্যে। তবে বাড়িটির আশপাশে সীমান্তরক্ষীর কোনো টহল চোখে পড়েনি। একজন দুজন নয়, 5 জন তরুণী। সবার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ। তীব্র গরমেও বন্ধ ঘরে জড়সড় হয়ে আছেন সবাই। এসব তরুণীর সাথে খুব অল্প সময়ের জন্য আমরা কথা বলার সুযোগ পাই। কয়জন আছেন আপনারা এখানে? 5 জন। আপনাদের বাড়ি কোথায় এই অঞ্চলে? জি না, আমাদের বাসা এক জেলায়, আমি কেউ কাউকে চিনি না। এইখানে কি করতেছেন? আমরা ইন্ডিয়া এসেছি কাজের জন্য। এটা তো বাংলাদেশ, আপনারা তো ইন্ডিয়া যাচ্ছেন নাকি? জি, আমরা ইন্ডিয়ায় যাব। জানতে চাই কেন এত ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছেন। এইভাবে যাওয়া কি ঠিক হবে আপনাদের? এখন ঠিক বেঠিক, এখন আমরা নিরুপায়। আমাদের অভাবের কারণেই আমরা যাচ্ছি, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। টাকা পয়সা দিয়ে লেগেছে? জি না। টাকাও লাগে নাই? এটা কিন্তু ভালো পথ না। জি আমরা জানি, তারপর আমরা নিরুপায় হয়ে যাচ্ছি, কারণ আমাদের ফ্যামিলির জন্য যাতে হচ্ছে। ওখানে যদি বিপদে পড়েন?
আল্লাহ ভরসা। এক পর্যায়ে তারা আর কোনো তথ্য দিতে রাজি হলেন না। আমাদের বলা নিষেধ আছে। বলেন, আপনি কি জানি বলছিলেন? আমাদের নিষেধ আছে, আমাদের নিষেধ করলে আমাদের বিপদে ফেলে দেবে, আমি বিপদে পড়বো, আপনারাও হয়তো বিপদে পড়বেন। দর্শক, এটা খুবই রিসেন্ট স্টোরি। বাংলাদেশের টিভি চ্যানেল যমুনা টিভি এটা তৈরি করেছে। অনেকটা বড় এপিসোড আমি দেখছিলাম, তার মধ্যে খানিকটা আপনাদেরকে দেখালাম। মেন যে জায়গাটা, তার মানে বাংলাদেশ থেকে আমাদের দেশে এই পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে এখনো লোকজন ঢুকছেন, অনুপ্রবেশ এখনো চলছে, যা বুঝলাম এই অংশে। মানে পুরো অনেকটা এপিসোড হয়েছে, আমি পুরোটাই দেখেছি। তো আমি যেটা মানে যে অংশটা আপনাদেরকে দেখালাম, সেখানেও মানে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারলেন তার মানে বাংলাদেশ থেকে আমাদের দেশের লোকজন এখনো ঢুকছেন। পুরুষ মহিলা শুনছিলেন না, এই যে এখানে কথা হচ্ছে, পুরুষ মহিলা সবাই আর কি ঢোকেন। এবং 5 জন মহিলার বক্তব্য আপনারা শুনলেন। 5 জন মহিলার সবার বক্তব্য হয়তো নেই, মানে 1 জন না 2 জন বলছিলেন। 5 জনকে দেখা গেল ক্যামেরা, একটি ঘরে তারা কার্যত বন্দী অবস্থাতে ছিলেন এবং বলছেন যে আমরা যাচ্ছি, পাসপোর্ট নেই, কিছুই নেই, যাচ্ছি আল্লাহ ভরসা। যখন প্রশ্ন করা হলো যে এইভাবে যাচ্ছেন কি হবে, আল্লাহ ভরসা। আর অভাবের ব্যাপারটা বললেন, সেই জন্য চলে যাচ্ছি, আর বেশ কিছু বলা যাবে না, বললে আমাদেরও বিপদ, আপনাদেরও বিপদ। মানে যে সাংবাদিক এই রিপোর্টটা করেছেন। এবং শুনলেন আপনারা যে এই যে জায়গা দিয়ে ওই মহেশপুর বলে যে ব্যাপারটা, মানে আমাদের এদিকে নদিয়া, মানে ওই যে সব বর্ডার এলাকা, মানে যেটা আর কি শুনতে পেলাম, এই এলাকাতে কাঁটা তারের বেড়া নেই আর কি। সেই পাকিস্তান যখন থেকে তৈরি হয়েছিল সেই থেকে একই অবস্থা। যেটা বলার চেষ্টা হলো, নদী আছে, নদীর এপার ওপার, তো ওই দিক দিয়ে লোকজন সব ফিট করে সব চালান হচ্ছে আর কি আমাদের দেশে। তার মানে এইভাবে প্রচুর লোকজন ওই সুযোগ বুঝে নদী টপকে, যেখানে কাঁটা তারের বেড়া নেই, যেখানে নজরদারিটা সেই মতো হয়ে ওঠে না, সেদিক দিয়ে ঢুকে পড়ছেন ভারতে, পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে। দর্শক, এবার বুঝছেন যে কেন আমাদের দেশে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন রয়েছে। বুঝছেন, এনআরসি এখনো হয়নি। এনআরসি করব বলে মানে একটা আর কি প্রচার এসছে। মানে কেন্দ্রীয় সরকার একটা সময় এইসব নিয়ে বেশ সরব হয়েছিল, তারপর সিএ নোটিফিকেশন হয়েছে। তো এইসব হওয়াতে এখানকার শাসক বিশেষ করে খুব মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কেন এনআরসি, কেন এনআরসি। এখনো এনআরসি নিয়ে কংক্রিট কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার জানায়নি, তাতেই তো দেখছেন কিভাবে বলা হচ্ছে, কিভাবে একটা অংশকে খেপানোর চেষ্টা হচ্ছে। আর দেখুন দর্শক, বাস্তব যেটা বলে দিচ্ছে যে ওপার থেকে লোকজন আসা, অবৈধভাবে আসা, সেটা কিন্তু বন্ধ হয়নি। এটা কিন্তু ধর্মীয় অত্যাচারে আসা নয়। ধর্মীয় অত্যাচারে অনেকে এসেছেন, বিশেষ করে ওখানে যারা সংখ্যালঘু, মানে যারা হিন্দু সম্প্রদায়ের, তারা এসছেন। কিন্তু এটা তো পরিষ্কার, এটা তো ধর্মীয় অত্যাচারে তো আসা নয়, এটা অন্য উদ্দেশ্য নিয়ে আসা। এটা এখানে বলা হচ্ছে অভাবের একটা ব্যাপার, সেই জন্য আসা। এখন অভাবের কারণে যদি কেউ ঢুকতে পারেন, আবার অন্য কোনো উদ্দেশ্য নিয়েও ঢুকতে পারেন, কারণ রাস্তা রুট যেটা, সেটা পরিষ্কার যে এদিক দিয়ে এইভাবে যাতায়াত করা যায়। এটা অন্তত এস্টাবলিশ হয়ে যাচ্ছে এই যে স্টোরি, তার মাধ্যমে। তার মানে বাংলাদেশ থেকে আমাদের দেশে পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে এই ঢুকে পড়া, অনুপ্রবেশ করা, এটা এখনো কন্টিনিউ আছে। আমি এই ভিডিও আমি দেখছিলাম যমুনা টিভিতে,
রিসেন্ট, একেবারে রিসেন্ট আপলোড হয়েছে। আপলোড হলে তো ওখানে তো দেখা যায় না কতদিন আগে, কত ঘন্টা আগে আপলোড। তো দেখলাম রিসেন্ট ভিডিও, এটা কিন্তু কোনো পুরনো ভিডিও নয়। তাই আমি বলছি যে এত এনআরসি সিএ নিয়ে এত কিছু হচ্ছে, তারপরেও তো ও দেশ থেকে আসা তো বন্ধ হয়নি। বলছেন আল্লাহ ভরসা, এখনো চলে আসছেন। আমি ভেবেছিলাম যে এই সব নিয়ে চর্চা হচ্ছে, এতে করে অন্তত ওদিক থেকে আসাটা কিছুটা হলেও বন্ধ হবে, বা আমি চেয়েছিলাম পুরোটাই বন্ধ হবে, কিন্তু কিছুটা হলেও অন্তত হবে। কিছুটা কেন, আমি চেয়েছিলাম যে পুরোটাই বন্ধ হয়ে যাবে, কারণ একটা ভয় কাজ করবে না যে দেশে এলে যদি ধরে ফেলে মুশকিল আছে, ডিটেনশন সেন্টার আছে বলে এখানকার নেত্রীও তো অনেক প্রচার করছেন। আমি ভাবছিলাম যে এই সব খবরগুলো নিশ্চয়ই বাংলাদেশে যায়। তো যদি এই খবরগুলো যায় তাহলে অন্তত পক্ষে আগে যা এসেছেন, এখন হয়তো নতুন করে কেউ আসার চেষ্টা করবেন না, কারণ এই তো তারাও তো নিশ্চয়ই শুনছেন যে ভারতে ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে ইত্যাদি, তো ওখানে ধরা পড়লে ওখানে ঢুকিয়ে দেবে। কিন্তু কোথায়, এ তো দেখছি এর পরেও মানুষজন ঢুকছেন চোরাচালান সিস্টেমে, ওই এদিক দিয়ে মানে উল্টো পথ দিয়ে নদী টপকে কাঁটাতারের বেড়া যেদিকে নেই সেদিক দিয়ে গ্রামের এই গ্রাম সেই গ্রাম করে। তবে দর্শক, এটা কি করে সম্ভব, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব তখনই, মানে বিএসএফ এর নজরদারি এড়িয়ে ঢুকছে। এখন বিএসএফ এর নজরদারি, আমি আগেও বলেছি, আমি তো নিজেও গেছি, এই যে বর্ডারের সব জায়গাতে কাঁটাতারের বেড়া নেই, অনেক জায়গা রয়েছে এমন সিস্টেম, ভৌগোলিক মানে ব্যাপার, যে সেখানে গ্রামগুলো সব ঢুকে রয়েছে। তো সেই গ্রামগুলোর ওইভাবে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, আর গ্রামগুলোতে মানুষজন বসবাসও করেন। এখন সেই দিক দিয়ে কিছু নজরদারি চলে, কিন্তু গ্রামের মানুষ তো ওখানে বসবাস করেন। তো ওই গ্রামে যারা বসবাস করছেন, আর ওইদিকে বাংলাদেশের দিকে আরো ওই লাগো যে সব গ্রাম আছে সেখানে যারা বসবাস করছেন, ওদের মধ্যে কোথাও একটা চেন সিস্টেম, একটা মানে কানেকশন থাকে। সেই কানেকশনের মাধ্যমে একটা চেন ওয়াইজ লোকগুলোকে ঢোকানো হয়। ওখানে আসবেন, ওখান থেকে অমুকজন এখানে পার করে দিবেন, সেখান থেকে ওই অমুকজন পার করে দিবেন, এরকম করে একটা র্যাকেট চলে। সেই র্যাকেটের মাধ্যমে অনুপ্রবেশ করানো হয়, মানে লোকাল লোকজনদের ইনভলভমেন্ট, এবং অবশ্যই লোকালে যারা নেতৃত্ব দেন শাসককে, তাদের লোকেদের যোগাযোগ, কারণ একটা মোটা টাকা পয়সা তো ডিল হয়। এবং সেই জন্যই কিন্তু সম্ভব লোকজনের এইভাবে আসা। যদি লোকাল মানুষ, লোকাল পলিটিক্যাল পার্টি যারা শাসন ক্ষমতায়, যদি তাদের ইন্ধন না থাকে, তাদের যদি লিঙ্ক না থাকে, সম্ভব নয় ওদেশ থেকে এদেশে আসা, সম্ভব নয়। আর সবটাই যে বিএসএফ এর, দেখুন আমরা চাই যে বিএসএফ সবটাই দেখুক, বিশেষ করে এই রাজ্যের যে সরকার চলছে, যে শাসক চলছে, মানে তারা তো কোনোভাবে সাহায্য করবে না, তাদের কোনো সদিচ্ছা নেই এই সবগুলোকে আটকানোর জন্য। দেখুক বিএসএফ, কিন্তু এটাও আমি নিজেও জানি, দেখেছি, বিএসএফ এর পক্ষে সম্ভব হয় না, কারণ এখনো তো মানে পুরোপুরি নজরদারি চালানোর মতো পরিকাঠামো এখনো তো তৈরি হয়নি। অনেক জায়গাতে যে গ্যাপ রয়েছে তার ছাড়াই, আর সেই দিক দিয়ে সুযোগ করে কিছু লোক এখান থেকে এদিক সেদিক করে ওই আর কি মোটা অঙ্কের ডিল করে এইসব কাজ কারবার করছেন। ফলে এগুলো পুরোপুরি বন্ধ তখনই করা যায় যদি সংশ্লিষ্ট রাজ্যের সরকার এবং শাসক দলের যদি সদিচ্ছা থাকে এইগুলোকে স্টপ করার। যেমন আসামে কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু আর আসে না, আসাম দিয়ে কিন্তু আর বাংলাদেশিরা ঢুকতে পারেন না, এমনটাই বলা হয়। কিন্তু এখানে তো এখানকার শাসক তো চায় আরো এসো। কেন ওইসব নিয়ে কথা বলা হচ্ছে? যদি বাংলাদেশ থেকে কেউ টপকে আসতে গিয়ে যদি কেউ খুন হয়ে যান, তাদের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী গলা ফাটান, এমনকি বিএসএফ এর গুলিতে যদি কোনো কারণে গুলিবিদ্ধ হয়ে যান, খুন বলতে কি মানে অবৈধভাবে ঢুকছেন, সুতরাং সেক্ষেত্রে যেটা করতে হয় আর কি বিএসএফ কে, তো সেটা হলে আবার এখানকার পুলিশকে দিয়ে সেই বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশের কথা শুনে এফআইআর করার কথা বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং এই সরকার এবং এই শাসকের যে ব্যাপার, তাদের তো কোনো সদিচ্ছা নেই এগুলোকে আটকানোর জন্য। বিএসএফ কে বা কেন্দ্রীয় সরকারকে আরো ভালো করে ভাবতে হবে। আর আমার মনে হয় এই সরকারের পতন যতদিন না হচ্ছে ততদিন সম্ভব নয়। শুধু বিএসএফ একা এটা পারবে না, লোকাল সরকার এবং দলের যদি সদিচ্ছা না থাকে এগুলোকে আটকানো সম্ভব নাই, বিএসএফ এর একার পক্ষে সম্ভব নাই।
বিএসএফ যেমন বর্ডারে নিরাপত্তা দিচ্ছে, সংশ্লিষ্ট সরকারকেও তো একটা ভাবতে হবে যে আমরাও হচ্ছি দেশের অংশ। বিএসএফ কাদের জন্য পাহারা দিচ্ছে? আমরাও তো দেশের অংশ, আমাদের এলাকার সীমান্ত এলাকা, আমরাও তো এগুলোতে একটু সাহায্য করব। যদি এই ধরনের মানসিকতা না তৈরি হয়, যদি বারবার ওই পক্ষের কথা শুনে তাদের মতো করে মানে চলার চেষ্টা হয়, তাহলে এগুলো বন্ধ করা যাবে না। আর আমার মনে হয় সেই জন্যই এখনো বন্ধ হয়নি। এত এনআরসি সিএ নিয়ে এত কিছু বলে টলেও হয়নি। এখনো লোকজন ঢুকছেন বাংলাদেশ থেকে, সে যে কারণেই হোক ঢুকছেন। ফলে যা মানে আপডেট পেলাম এই যমুনা টিভির সৌজন্যে, এটা খুবই বড় চ্যানেল ওখানকার, তাদের ভিডিও সৌজন্যে যা জানতে পারলাম আপডেট, যে অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি অবৈধভাবে ঢোকা দেশে। ফলে আমার ধারণা বা আমার যেটা বলার, যে কেন্দ্রীয় সরকারকে এনআরসি নিয়ে আবারও সরব হতে হবে, এনআরসি প্রয়োগ করার জন্য উদ্যোগ নিতে হবে। কেন আমাদের দেশে আসবেন এরকম অবৈধভাবে? বৈধ সিস্টেমে আসুন না। বাংলাদেশিদের উপরে আমাদের কোনো রাগ নেই, কোনো দেশের প্রতি আমাদের কোনো রাগ নেই। কিছু কিছু পলিসি নিয়ে আমাদেরকে কথা বলতে হয়, সেটা হয়তো আমরা বলেওছি, কারণ আমাদের দেশটা সবার আগে, সেটা আমাকে বলতে হয়েছে। কিন্তু যা হবে বৈধভাবে আসুন না। কেন অবৈধভাবে ঢুকবেন? কেনই বা অবৈধভাবে ঢোকানো হচ্ছে ওদেশ থেকে? তো আমি সবার আগে দোষ দেবো এদেশের যারা এইগুলোকে ঢুকতে সাহায্য করছেন, তাদেরকে সবার আগে দোষ দেব। তো দর্শক, এটুকু পরিষ্কার, তার মানে অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। এই ভিডিও একেবারে জ্বলন্ত উদাহরণ। এই সরকারকে না উল্টে ফেললে না কিছু হবে না দর্শক। এই সরকারকে একেবারে ছুঁড়ে ফেলতে হবে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে, নাহলে এই অবস্থার পরিবর্তন ঘটবে না। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত হবে না। যে যা খুশি আসবেন, ভারতে এসে ঢোল বাজিয়ে চলে যাবেন, এটা চলতে পারে না। দেশের নিরাপত্তা সবার আগে, তারপর অন্য কিছু। এখন যদি কেউ বলেন ওই যে ওনারা আসছেন, ওনাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, যদি কেউ বলে বসেন, ওই যে সিএ যেটা হচ্ছে না, আচ্ছা ওনাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে? ওনারা কি জন্য এসছেন? ওনারা কি ধর্মীয় অত্যাচারে এসছেন ওদেশ থেকে? ওই তো পরিষ্কার বলছেন অন্য উদ্দেশ্য নিয়ে এসছেন, অভাবের কারণে এসছেন বলা হচ্ছে, সেটা তো এ নয়। আর সিএ যেটা বলা হচ্ছে, সেটাতে বলাই হচ্ছে যে ধর্মীয় অত্যাচারে আসা লোকজনদেরকে নাগরিকত্ব দেওয়া। তাহলে এদেরকে কেন দেওয়া হবে? এই যে বলেন না যে মুসলিমদেরকে কেন এই তালিকাতে রাখা হচ্ছে না, সিএ তে নাগরিকত্ব দেওয়ার, কেন দেওয়া হবে? ধর্মীয় অত্যাচারের বাইরে যদি অন্যরা কেউ অন্য উদ্দেশ্য নিয়ে আসেন, কেউ অভাবে আসছেন, কেউ স্বভাবে আসছেন, কেউ বা অন্য নাশকতামূলক কাজকর্ম করার জন্য যদি কেউ ঢোকার চেষ্টা করে, তো তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে? ভারতে ঢুকলেই নাগরিকত্ব দিতে হবে? বৈধ সিস্টেমে, প্রপার সিস্টেমে আসুন। বুঝতে হবে বিষয়টা, গভীরে গিয়ে বুঝতে হবে। দেখুন না, আমি তো ভিডিওটা দেখতে দেখতে আমার তো হাড় হিম হয়ে যাচ্ছিল, যে কি দেখছি, ভয়ঙ্কর ভিডিও। এ তো ভয়ঙ্কর ভিডিও। রিপোর্ট হয়তো তৈরি হয়েছে, একটা রিপোর্ট যমুনা টিভি তৈরি করেছে, তার মানে এ তো কন্টিনিউ, এ তো চলছে। এই 5 জনকে হয়তো আমরা এখানে দেখতে পেয়েছি, কত 5 জন তো তার মানে অলরেডি ঢুকছেন। এ তো বন্ধ করতে হবে। রিসেন্ট ভিডিও, একেবারে রিসেন্ট ভিডিও। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।